আমি নিজে একজন শিক্ষার্থী। এই ভিডিওতে যা যা বলবো তার 50% গুণও আমার মধ্যে সম্পূর্ণ নেই। তবে আমি চাই আপনাদের সাথে কিছু বাস্তবতা তুলে ধরে নিজেদের মধ্যেও এই গুণগুলো অর্জন করা। তাই এখানে কোনোভাবেই আমাকে জাজ করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে 31 ডিসেম্বর 2024, 2024-এর লাস্ট দিন। 2024 থেকে আমরা 2025-এ যাব। তো ইউটিউব খুললেই আপনারা এই ধরনের মোটিভেশন ভিডিও আজকে অনেক পাবেন। তো সেই অনুযায়ী আমিও একটা তৈরি করে ফেললাম। সো আমি যে টাইটেলটা দিয়েছি সেটা হচ্ছে দ্য ইয়ার আই টার্ন ড্রিমস ইনটু রিয়ালিটি। ব্যাপারটা যদি আমি একটু বোঝাই, শুরু করি। প্রথম কথা আমি যেটা বলবো, সবই ভুয়া। সবই ভুয়া বলতে কি বোঝাচ্ছি? 2023 সালের ডিসেম্বরে এই লাস্টের দিনে আপনি এসে ইউটিউবে মোটিভেশন ভিডিও বলে সার্চ দিয়ে অনেক বেশি মোটিভেশন ভিডিও দেখেছেন। 2024 সালে আপনি এসেছেন, কিন্তু আপনি আপনার লাইফে এখনও সাকসেস হতে পারেন নাই। ঠিক একইভাবে 2025 সালে আবার আপনি এন্টার করতেছেন। তো এই জন্য বিষয়টা আসলে ভুয়া, যে আপনি যেহেতু এই ভিডিওটা দেখতে আসছেন, আপনি অবশ্যই কিছুটা হলেও এখানে টাইম ওয়েস্ট করবেন যদি আপনি কথাগুলোকে কাজে না লাগাইতে পারেন। আমার লাইফেও আমি যেই বিষয়গুলোকে কাজে লাগাইতে পারি নাই, সেইটুকের সময়ের জন্য আমার লাইফটা ওয়েস্ট গেছে, আমার টাইমটা ওয়েস্ট গেছে। ঠিক একইভাবে সবার ক্ষেত্রেও তাই, যে আমরা মোটিভেশন ভিডিও দেখি ঠিকই, আমরা সব কিছু বুঝি, কিন্তু শুরু করি, কিন্তু আসলে শেষ পর্যন্ত বিষয়গুলো থাকে না। তো এই জন্যই বললাম যে আসলে সব কিছুই ভুয়া যদি আপনি ভালো মতো কাজে না লাগান। আচ্ছা, তো আমি যদি শুরু করি, কোন কোন স্টেপগুলো আমি সামনে এনেছি আপনাদের জন্য। তো নাম্বার 1 যেটা হচ্ছে প্রেয়ার। একটা কথা বলি, আপনি যেই ধর্মেরই হন না কেন, আমার মনে হয় ঘুম থেকে ওঠার আগে সর্বপ্রথম যেই জিনিসটা আনতে হবে সেটা হচ্ছে প্রেয়ার। এই হ্যাবিটটা আপনাকে সবার আগে আনতে হবে। হ্যাবিট নাম্বার 1। আচ্ছা, তো আমি এখানে একটা কথা লিখছি যে বিলিভ অন ইয়োর গড, গেইন নলেজ। আচ্ছা, তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্রষ্টার উপর সম্পূর্ণ ভরসাটা আনা। ঠিক আছে? আপনি যদি ইসলাম ধর্মের হন, তাহলে আপনাকে ইসলামটাকে সেইভাবেই পালন করতে হবে। নামাজ থেকে শুরু করে আরও যত কিছু রয়েছে, সকল কিছুকে আপনি পরিপূর্ণভাবে পালন করুন। আপনি নামাজ পড়তেছেন 2 ওয়াক্ত, আবার সপ্তাহে মাঝে মাঝে পড়তেছেন না, আবার দেখা গেল যে 30টা রোজা রাখতেছেন না, এইভাবে না। 2025 থেকে যদি আপনার ভেতরে যদি এই বদ্ধ অভ্যাসগুলো থেকে থাকে, তাহলে 2025-এ যাওয়ার আগে নিজেকে এই জিনিসটা আগে বোঝান যে প্রেয়ার, আমার গড, আমার যিনি স্রষ্টা, তার উপর সম্পূর্ণ বিশ্বাস আনতে হবে, এবং আমাকে নামাজ হোক, আমার উপাসনা হোক, যেটাই হোক, সেটাতে আমার মনোযোগী হতে হবে। এবং গেইন নলেজটা কি? ধর্মের উপর জ্ঞান অর্জন করা। একটা ইসলাম ধর্মের মানুষ হিসেবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার ধর্মের অনেক কিছু জানা রয়েছে, আমার ধর্ম থেকে অনেক কিছু শেখার রয়েছে। তো আমাদের সকলেরই উচিত যে এর সাথে সাথে আমাদের ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞানটা অর্জন করা। ঠিক আছে? তো আমি প্রেয়ারটাকে নাম্বার 1-এ রাখছি। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, তাহলে একদম ভোরবেলা উঠে 5 ওয়াক্ত নামাজ আপনার দিয়ে আপনার পুরো দিনটাকে আপনাকে শেষ করতে হবে। ফজর দিয়ে শুরু করে জোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে আপনি আপনার পুরো দিনটাকে শেষ করার চেষ্টা করুন। দেখবেন আপনার দিনটাও একটা ভালো একটা রুটিনের ভিতর চলে আসবে। আচ্ছা, তো এই হলো আমার নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2-তে যদি আমি যাই, সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা। সত্যি কথা বলতে, একটা স্টুডেন্ট লাইফে টাইম ম্যানেজমেন্টটা গ্রো করার একটা টাইম, যেখানে হচ্ছে আমরা একটা জিনিস দেখি যে আমি আমার সকালবেলা আমি আমার রুটিনটা সাজালাম এইভাবে, বাট দিন শেষে আসলে দেখা যাচ্ছে যে না, রুটিনটা পরিপূর্ণভাবে কাজে লাগে না। তো এইখানে হচ্ছে মেন কথা, যে দেখা যায় যে আমার এখানে আমি সারাদিনে ফোন ইউজ করার জন্য আমি 30 মিনিট রাখি, বাট সেখানে স্ক্রিন টাইম যখন আমি দেখি, তখন দেখি এটা 2 আওয়ার্স প্লাস হয়ে গেছে। তো এটাই মেনলি টাইম ম্যানেজমেন্টের বিষয়। তো এখান থেকে যে জিনিসটা অর্জন করা যায় সেটা হচ্ছে সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠবেন, প্রথমেই আপনি একটা নোটপ্যাড নিয়ে ওখানে আপনি আপনার রুটিনটা মোটামুটি একটা সেট করে ফেলুন। যে আমি যদি সকাল 6টায় উঠি, সকাল 6টা থেকে সকাল 9টায় আমার একটা স্টাডি টাইম যাবে, দেন 9টা থেকে 10টা পর্যন্ত আমি আমার ব্রেকফাস্ট করব, দেন 10টা থেকে দেখা গেল 10:30 পর্যন্ত আমার একটা ব্রেক যাবে, আমি ওখানে ফোন ইউজ করব।
ঠিক আছে, এইভাবে করে আপনি আপনার সারাদিনের একটা টাইম টেবিল স্লটে ভাগ করে ফেলুন। যদি কিছু আহ, সম্পূর্ণভাবে আপনি ব্যবহার করতে নাও পারেন, তাও দেখা যাবে এখান থেকে প্রায় 60-70% আপনি কিন্তু এই সময়গুলোকে কাজে লাগাতে পারতেছেন। ব্যাপারটা কি হবে যে আপনার ভেতর কি তৈরি হবে না, তখন আফসোসটা কম তৈরি হবে, আপনার ভেতর আফসোসটা কম তৈরি হবে। যদি আপনি আহ, আগের দিন রাত্রে ঠিক করে রাখুন যে আমি 6টায় উঠবো, কিন্তু আপনি যদি ঘুম থেকে ওঠেন 10টায়, তাহলে দেখা যাবে যে আপনার ওই সারাদিনের রিদমটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি সকাল 10টাতে ওঠেন, 10টাতে উঠে আগে একটি রুটিন মেক করুন, যে রুটিনটার মাধ্যমে আপনি আপনার সারাদিনটাকে আগে অর্গানাইজ করে ফেলুন, তারপরে বাকি দিনগুলোকে কাজে লাগালে আমার মনে হয় এটা বেশি ইফেক্টিভ হয়। তো এই ছিল আমার টাইম ম্যানেজমেন্টের বিষয়। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে যাইতে হয়, আমাদের বিভিন্ন কোচিংয়ে যাইতে হয়, আমাদের বিভিন্ন অনলাইনে ক্লাস থাকে। তো টাইম ম্যানেজমেন্টটা শেখার আর একটা উপায় হচ্ছে যে ধরুন আপনি একজন স্কুল স্টুডেন্ট, আপনার স্কুল শুরু হয় সকাল 10টায়, তো আপনাকে কারেক্ট 10টাতে স্কুলে পৌঁছাতে হবে। এটা হচ্ছে একটা টাইম ম্যানেজমেন্ট, এখান থেকে শেখা যায় যে আমি সময়ের কাজটা সময় করে ফেলতেছি। আমার ইউনিভার্সিটি শুরু হবে সকাল 9টায়, আমাকে 9টার ক্লাসেই আমাকে উপস্থিত হইতে হবে। ঠিক একইভাবে আমার অফিস আওয়ার যদি থাকে, আমি ঠিক একইভাবে সেই কাজটাই করব। ঠিক আছে, আমার কোচিং ক্লাস আছে দুপুর 3টায়, কিন্তু দেখা গেল কি আমার যাইতে যাইতে আমি 3টা 10-20 বাজায় ফেলি। এই জিনিসটা আর করা যাবে না। আমাকে কি করতে হবে, আমাকে ঠিক ওই টাইমেই ওখানে প্রেজেন্ট হইতে হবে। আচ্ছা, তো আমি যদি আমার নেক্সট স্লাইডে যাই, এই জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা সেলফ সাপোর্ট স্টার্ট ইনকাম ইফ ইউ আর 20+। বয়স যদি 20 বছরের বেশি হয়, অবশ্যই উচিত আপনার ইনকাম শুরু করে দেওয়া। যদি আপনি এখন পর্যন্ত ইনকামের পথে না যান, ইনকাম করা। আমি এমন অনেক 9-10-এরও ছেলেপেলেদের দেখছি যারা প্রতিদিন কিংবা হোক কিংবা মাসে হোক, ফ্রিল্যান্সিং হোক বা যে কোনো কাজে তারা ইনকাম করে। আবার অনেকে আছে বসে থাকে, তারা 19 থেকেও অনেকে আছে শুরু করে, অনেকে কলেজ, অনেকে ইউনিভার্সিটি, যে কোনো টাইমে শুরু করে। কিন্তু এমনও দেখা যায় যারা ইউনিভার্সিটি লাইফেও তারা কোনো ইনকাম করে না। তো এই জিনিসটা আসলে খুবই খারাপ। এবং আমি একটা কথা বলি, আপনি যখন একটা ইনকামের লাইনে যাবেন তখন কিন্তু আপনার অনেক কিছু গ্রো হবে। যেরকম কি আপনার কমিউনিকেশন স্কিল গ্রো হবে। আপনি যখন ইনকাম কোথাও একটা করবেন, ধরেন আপনি টিউশনই করতে গেছেন, তখন কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি গ্রো হবে। কারণ আপনি স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করবেন, আপনি তাদের প্যারেন্টসের সাথে কমিউনিকেট করবেন, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। ঠিক আছে, তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা, তারপরে হচ্ছে বোঝানোর ক্ষমতা। এই জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যে অনেক ভালো করে গ্রো হয় এই ইনকাম করার মাধ্যমে। আর সবচেয়ে মেন কথা হচ্ছে বয়সের সাথে সাথে 20 বছর আসলে প্লাস হয়ে গেলে তখন থেকে কিন্তু ইনকামটা শুরু করে দেওয়া উচিত। ইনকামের ফলে আপনি হচ্ছে আপনার ফ্যামিলিকে যেমন নাম্বার, যে বিষয়টা ছিল সেটা হচ্ছে স্টার্ট ইনকাম ইফ ইউ আর 20+। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম যে আপনাকে অবশ্যই ইনকাম শুরু করে দেওয়া উচিত। ইনকাম করার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলি থেকে নিজের সাপোর্ট সব কিছুই খুব ভালো মতো করতে পারবেন। আচ্ছা, নাম্বার 4-এ যদি আমি যাই, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা যখন মানুষ বলে, তখন বলে আমরা যেহেতু বাংলায় কথা বলি তাহলে আমাদের ইংলিশে কমিউনিকেশনটা ভালো করা উচিত, এটাকে বলা হয় কমিউনিকেশন স্কিল। তবে আমি এটা বলবো না। কমিউনিকেশন স্কিলটা প্রথমে অর্জন করার আগে আপনাকে বাংলাতেই ভালো করে কমিউনিকেশন করা শেখা উচিত। যেমন বিষয়টা কি, আমার আশেপাশে আমার সোসাইটি আছে, আমার প্যারেন্টস আছে, আমার রিলেটিভ আছে, আমার স্কুল আছে, আমার কলেজ আছে, আমার ইউনিভার্সিটি আছে। আমার দরকার আগে আমার আশেপাশের এই মানুষগুলোর সাথে সম্পূর্ণ পরিষ্কারভাবে কমিউনিকেশনটা গড়ে ফেলা। অনেকেই আমরা আছি, আমার ভেতরেও এই গুণটা অনেকটা আছে, যে একটা মানুষের সাথে, একটা নতুন মানুষের সাথে যাই হোক, ভালো করে কমিউনিকেশন করতে না পারা, একটা লজ্জা কাজ করে, একটা দ্বিধা কাজ করে। কিন্তু অনেকেই আছে এই জিনিসটা দিক দিয়ে অনেক বেশি ভালো। ঠিক আছে, কমিউনিকেশন করা, এই কমিউনিকেশনটা যখন আপনি করতে পারবেন, যে কোনো মানুষের সাথে যখন আপনি মিশতে পারবেন এবং ভালো করে কথা বলতে পারবেন, তখন কিন্তু আপনি কোন কিসে ভালো হবেন, তখন আপনি পাবলিক স্পিকিং এ খুব ভালো হবেন। আপনি একটা জিনিস দেখবেন, যারা অনেক বেশি কথা বলতে পারে, অনেক বেশি মানুষের সাথে কমিউনিকেট করতে পারে, তারা কিন্তু মানুষের সামনে গিয়েও অনেক ভালো কথা বলতে পারে। কিন্তু যারা নিজেদের গুটিয়ে রাখে, যারা সোসাইটি, প্যারেন্টস, রিলেটিভ, তার ফ্রেন্ডস, এদের সাথে ভালো মতো কমিউনিকেট করতে পারে না, তাদের কিন্তু এই পাবলিক
কুকিংও কোনো দিন ভালো হয় না। তো প্রথমে নিজের ভাষাটা নিজের সোসাইটির সাথে কাজে লাগানোর চেষ্টা করুন। এটা যখন কমপ্লিট হবে দেন আপনি ইংলিশে যাবেন, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে কম্পিউটার স্কিল। ইউনিভার্সিটি লাইফে এসেও অনেকটা দেখা যায় যে এই যে বেসিক টু অ্যাডভান্স একটা কথা লিখছি, অ্যাডভান্সের কথা ভুলে যান, বেসিকটাই মানুষজন পারে না। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। তো এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় হচ্ছে আমার বেসিক স্কিল, কম্পিউটারের বেসিক স্কিল। তো এই তিনটা স্কিলই দেখা যায় যে আমরা অনেকেই পারি না। এটা খুবই লজ্জাজনক বিষয়। বর্তমান যুগে আপনি যেখানে দাঁড়াই আছেন, ভবিষ্যতে আপনি যত আগাবেন, এই তিনটা তো বেসিক, এইখানে কিন্তু আপনাকে অনেক ভালো অবশ্যই হতে হবে। এছাড়াও আরও অনেক কিছু আছে, সেটা হচ্ছে ইমেল রাইটিং, আপনাকে ইন্টারনেটের সঠিক ব্যবহার, এইগুলা কিন্তু একদম বেসিক বিষয়। তো এই বেসিক বিষয়ে যদি আপনি ক্লিয়ার না হন তাহলে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তো অ্যাডভান্সে যাওয়ার আগে নিজের বেসিকটাকে আগে ক্লিয়ার করার চেষ্টা করুন। কম্পিউটার স্কিলের পরে আমি যদি যাই, সেটা হচ্ছে আমার মনে হয় আমি যতগুলো পয়েন্ট এখানে আলোচনা করব তার মধ্যে ওয়ান অফ দি বেস্ট পয়েন্ট সেটা হচ্ছে মানি সেভিং করা। আমি ইনকামের কথা যখন বলছি, যখন আপনি ইনকাম করা শুরু করবেন, ধরেন আপনি মাসে ইনকাম করতেছেন 1000 টাকা, আপনার খরচও অনেক বেশি, তাও চেষ্টা করেন এখান থেকে 20 টাকা হলেও বাঁচানো এবং এই 20টা টাকা সেভ করা। এই 20টা টাকা সেভ করতে করতে আপনার মাস গেলে যেই টাকাটা দাঁড়াবে সেটাও আপনার একটা বড় সেভিং। এটা যখন 1 বছর পরে যাবে সেটাও আপনার একটা বড় কাজে আপনি লাগাইতে পারবেন। এবার কথা হচ্ছে আমরা অনেকেই আছে যে মাসে প্রায় 5 থেকে 10,000 টাকা ইনকাম করে। তাদেরকে অবশ্যই উচিত স্টুডেন্ট লাইফ থেকে এই বিষয়টা গ্রোথ করা। ব্যাংকের মাধ্যমে আপনি করতে পারেন, আপনি নিজে ঘরে একটা মাটির ব্যাংক কিনে টাকা জমাইতে পারেন। যেভাবেই হোক আজকে থেকেই, কালকে থেকেই মানি সেভিংটা আপনারা শুরু করে দিন। এই জিনিসটা লাইফে অনেক বেশি কাজে দিবে। হঠাৎ করে এমন একটা সময় আসবে যে সময় টাকার খুবই দরকার পড়বে, টাকা থাকবে না, কোনো সাপোর্ট থাকবে না, তখন এই মানি সেভিং এই পয়েন্টটাই আপনার লাইফে সব থেকে বেশি কাজে দিবে। আপনার কোনো একটা শখ আছে, আপনি বাইক কিনতে চান কিন্তু আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনি অপেক্ষা করতে পারবেন, আপনার ধৈর্য আছে 1 বছর, সেইভাবে টাকা পয়সা ইনকাম করে জমানো শুরু করুন, দেখবেন এই মানি সেভিংটাই কিন্তু আপনার এই স্বপ্নের বাইকের কাছে আপনাকে পৌঁছায় দিবে। আচ্ছা, নেক্সট নাম্বার 7, ফিজিক্যাল গ্রোথ। এই কথাটা সবাই বলবে, ফিজিক্যাল গ্রোথ খুবই একটা ইম্পর্টেন্ট কথা। মানুষের বেঁচে থাকতে হলে ফিজিক্যাল গ্রোথটা ধরে রাখতে হবে। ফিজিক্যাল গ্রোথ বলতে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আপনি যেই কথাটাই বলেন না কেন, সবচেয়ে সুন্দর যে জিনিসটা, সকালে যখন আমরা ঘুম থেকে উঠতেছি, অভ্যাসটা করা উচিত মোটামুটি 5:30 থেকে 6টার ভিতর যদি ঘুম থেকে উঠে যাওয়া যায়, নামাজ পড়ে 30 মিনিটসের একটা ওয়াক, 30 মিনিটস একটা ওয়াক, বাইরে আপনি চলে যাবেন, যে হাঁটাহাঁটি করবেন মোটামুটি 30 মিনিট, 30 মিনিট না হলেও অ্যাটলিস্ট 20 মিনিট, ঠিক আছে? অ্যাটলিস্ট 20 মিনিটের একটা ওয়াক, দেন 10 মিনিটের একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, 10 মিনিটের একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনি করবেন। সময় কিন্তু এখনো শেষ না। সব থেকে বড় যেই জিনিসটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দি বেস্ট একটা জিনিস, সেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন করা, এটার জন্য অনেক অভিজ্ঞ মানুষ আছে যারা প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টাও টাইম লাগায়। তবে আমরা শুরু করব 10 মিনিট ধরে। 10 মিনিট ধরে আপনি 1 মান্থের আগে একটা প্র্যাকটিস করবেন, 1 মাস আপনি 10 মিনিটের একটা মেডিটেশনের প্র্যাকটিস করবেন। সো তখন দেখা যাবে যে 1 মাস যখন আপনি পরিপূর্ণ ভালো মতো 10 মিনিট করতে পারতেছেন, তখনই কিন্তু আপনি এই টাইমটা আরও বাড়াতে পারবেন। এবার মেডিটেশন করতে গেলে যে সমস্যাটা আমি সেটা বলি, 10 মিনিট যখন আপনি ফিক্সড করবেন, আপনি দেখবেন যে 3 মিনিটে যে আপনার একবার ব্রেক হবে, 6 মিনিটে যে আপনার একবার ব্রেক হবে, 9 মিনিট 25 সেকেন্ডে যে আপনার একটা ব্রেক হবে। এই ব্রেকের ফলে আপনার পরের দিন মনে হবে আমি পারতেছি না, দরকার নেই। কিন্তু অভ্যাসটা ধরে রাখেন, মেডিটেশন করার ফলে আপনি আপনার ধৈর্য করার ক্ষমতা, আপনার যদি অনেক রাগ করার বদ অভ্যাস থাকে যে অল্প কথাতে আপনি রেগে যান, সেই বিষয়টা, কোনো কিছু ধৈর্য নিয়ে দেখা, কোনো কিছু ধৈর্য নিয়ে শোনা, সেই অভ্যাসটা কিন্তু গ্রো করতে মেডিটেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই 3টা জিনিস আমরা একটু চেষ্টা করব, যে ডেইলি একটা ওয়াক, একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং মেডিটেশনটা করা। ওকে, সো আমি যদি নেক্সট পয়েন্টে যাই। ওকে,
এটা হচ্ছে ব্রেক দ্য ব্যাড হ্যাবিটস স্লোলি। ব্রেক দ্য ব্যাড হ্যাবিটস স্লোলি। আচ্ছা, কোনো কাজ কিন্তু একেবারে দ্রুত শেষ করতে গেলে কিন্তু আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। দেখা গেল আপনি স্মোকিং করেন দিনে 10টা। এবার আপনি যদি ঠিক করেন যে আমি কালকে থেকেই একদম 10 থেকে 0-তে চলে যাব, আপনি কোনোদিন পারবেন না। সর্বোচ্চ একদিন পারলেও পারতে পারেন, তারপর থেকে কিন্তু 10টার জায়গায় 12টাও হয়ে যেতে পারে। আচ্ছা, কেন 12টা হয়ে যাবে? তখন আপনি বলবেন যে আগের দিন তো খাইনি, আজকে 2টা বেশি করে খাই। 12টা কেন, 20টাও হয়ে যেতে পারে। তো কথা হচ্ছে 10টা থেকে পরের দিনে 8টাতে যান, 8টা থেকে 6টাতে যান, 6টা থেকে 4টাতে যান, 4টা থেকে 1টাতে যান। এইভাবে করে নিজের ব্যাড হ্যাবিটগুলোকে স্লোলি মেরে ফেলুন। ধরেন ফোন অ্যাডিকশনটা তো সবার থাকে। স্ক্রিন টাইম দেখবেন ফোনের, যে আপনি ফোনে কতক্ষণ টাইম দেন। দেখা গেল আপনি দিনে টাইম দেন 5 ঘন্টা, 24 ঘন্টার ভিতর 5 ঘন্টা ফোনে যান। এই স্ক্রিন টাইমটা আস্তে আস্তে কমানোর চেষ্টা করুন। 5 ঘন্টা থেকে কি সরাসরি 1 ঘন্টাতে নিয়ে আসবো? কোনোদিনও না, এই ভুলটা করবেন না। এখান থেকে 30 মিনিট করে কমান, 4.5 ঘন্টা, দেন 4 ঘন্টা। আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি যদি জানুয়ারির 1 তারিখ থেকে এই জিনিসটা শুরু করেন, আপনি জানুয়ারির 10 তারিখ পৌঁছাইতেই আপনার স্ক্রিন টাইম কিন্তু 1 ঘন্টার ভেতরে চলে আসবে। সো কোনোদিনও কিন্তু এই কাজটা করবেন না। এবং জানুয়ারির 10 তারিখের ভেতরেই যদি আপনি মোটামুটি 1 ঘন্টাতে নেমে আসতে পারেন, তাহলে কিন্তু এই অভ্যাসটা আপনি পুরো বছর জুড়ে ধরে রাখার সম্ভাবনা অনেক বেশি। নাম্বার 9, সিলেক্ট পার্সন। আচ্ছা, পার্সন হয় লাইফে 2 রকমের, একটা হচ্ছে ব্যাড, একটা হচ্ছে গুড। একটা কথা খুব ভালো মতো শুনে রাখুন, যাদের মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করতে পারতেছেন, যাদের মাধ্যমে আপনি সাহায্য পাচ্ছেন, যাদের মাধ্যমে আপনি হ্যাপিনেস পাচ্ছেন লাইফে, শুধু তাদেরকেই রাখুন। যেই মানুষের সাথে আপনি একদিন মিশে আপনার মনের ভিতর একটা জিনিস তৈরি হলো যে এর সাথে আমার ভালো লাগতেছে না, এর সাথে মিশে আমার কোনো কাজ নাই, তাকে কাট অফ করে ফেলুন। এই মানুষগুলোকে লাইফে রাখার কোনো দরকার নাই, এরা শুধুমাত্র লাইফে টাইম ওয়েস্ট হয়। আচ্ছা, এইবার একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকটা স্বার্থের মতো কথা বলতেছি, যে সত্যি কথা বলি যে স্বার্থ ছাড়া কিন্তু দুনিয়া চলে না। আপনি একটা ভালো ফ্রেন্ডশিপ করতেছেন, আপনি যদি আপনার ফ্রেন্ডের থেকে 2টা ভালো কথা শিখতে না পারেন, সেই ফ্রেন্ডের কোনো দরকার নেই। আপনি যে ফ্রেন্ডের সাথে সপ্তাহে একদিন রেস্টুরেন্টে যাচ্ছেন, তার থেকে দরকার সেই ফ্রেন্ডের সাথে আপনি কয়বার গ্রুপ স্টাডি করতেছেন, সেই ফ্রেন্ডটা কিন্তু বেশি ভালো। সুতরাং পার্সন সিলেক্ট করে ফেলুন। যেসব মানুষরা আপনার জন্য টাইম ওয়েস্ট হিসেবে আছে, তাদেরকে আস্তে আস্তে সরাই ফেলুন। একবারে সরাই ফেললে কিন্তু আবার ঝামেলা বাঁধতে পারে। এবং যারা গুড পার্সন আছে, তাদের সাথে রিলেশনটা বেটার রাখার চেষ্টা করুন। ওকে, নাম্বার 10। আচ্ছা, টেকিং রিস্ক। সো টেকিং রিস্ক জিনিসটা কিন্তু অনেকভাবে হতে পারে। প্রথমে একটা কথা বলি, সুন্দর একটা কথা, ভালো মতো মনে রাখুন। আমরা অনেকেই জব প্রিপারেশন নিয়ে থাকি, তাই না? আচ্ছা, তো জব প্রিপারেশন নিতে আপনি যখন যাবেন, ধরেন আপনি পড়েন অনার্স ফার্স্ট ইয়ারে, আপনি একটা বড় ভাইয়ের কাছে গেলেন। বড় ভাই মোটামুটি ভালো একটা চাকরি করে, একটা গভর্নমেন্ট ব্যাংকেই ধরেন চাকরি করে, ঠিক আছে? আপনি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, ভাইয়ের ব্যাকগ্রাউন্ড ছিল ধরেন বাংলাদেশ এগ্রিকালচার অথবা ডিইউর স্টুডেন্ট, ঠিক আছে? তো ভাই ব্যাংকে চাকরি করে, আপনি ন্যাশনালের স্টুডেন্ট, আপনি গিয়েছেন ভাইয়ের কাছে যে ভাই আমি জব প্রিপারেশন শুরু করতে চাই, আমি কিভাবে শুরু করতে পারি? ভাই আপনারে প্রথমে একটা কথাই বলতে পারে, ধুর পাগল, এখন কেন তুই জব প্রিপারেশন শুরু করবি? তোর এখনো অনেক সময় আছে, তুই এখন মোটামুটি একাডেমিককে ফোকাস কর, তুই যখন অনার্স কমপ্লিট করবি দেন তুই জব প্রিপারেশন নিবি। এই কাজ কোনোদিন করবেন না। আপনার মনের কাছে যেটা ভালো লাগবে, আপনি যেহেতু ওই ভাইয়ের কাছে ভাই পর্যন্ত গিয়েছেন, তার মানে আপনার মনের মধ্যে এই জিনিসটা তৈরি হয়েছে যে আমার জব প্রিপারেশন শুরু করা উচিত। ভাই অনেক ব্রিলিয়ান্ট একটা মানুষ, ভাই ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, আমি তো ভাই না, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি ভাইয়ের মতো মেধাবী না। আমি যদি এখন থেকে শুরু না করি, আমি ভাইয়ের মতো পজিশনে কোনোদিন যাইতে পারবো না। তো সেই জিনিসটা আমি আপনাদের বলতেছি যে টেকিং রিস্কটা হচ্ছে এই জন্যই যে বলতেছে অনার্স শেষ করে, কিন্তু আপনি 4 বছর আগের থেকে এই জিনিসটা শুরু করে দিচ্ছেন। তো এটা অবশ্যই একটা রিস্ক নেওয়া হচ্ছে আপনার জন্য। যে রিস্ক কেন বলতেছি? রিস্ক বলতেছি এই জন্য, আপনি যখন পড়াশোনায় যাবেন, আপনি অনেক সময় অনেক হ্যাপিনেসকে আপনার কেটে দিতে হবে।
যে দেখা গেল কোথাও ঘুরতে যাইতে হবে, না আমি আমার পড়াশোনার জন্য আমি ওখানে যাইতে পারতেছি না, কোনো একটা কিছু আছে সেটার জন্য আপনি আপনার পড়াশোনার জন্য সেগুলোকে কাট করে দিতে হবে। তো এইটাই হচ্ছে রিস্ক। ধরেন আপনি অনার্স লাইফে আছেন, আপনি একটা বিজনেস শুরু করতে চান, কিন্তু কোনো জায়গা থেকে কোনো সাপোর্ট নেই, কিন্তু আপনার টাকা আছে, এখানে একটা রিস্ক নেওয়া যাইতে পারে। মানুষজন বলতেছে যে দরকার নাই, কিন্তু দেখা গেল সেই বিজনেসই আপনার অনেক বড় কিছু আইনে দিতে পারে। তাছাড়া আরও অনেক বিষয় আছে, পড়াশোনা থেকে অনেক বিষয় ক্ষেত্রেও আমাদের রিস্ক নেওয়াটা একদমই এমন রিস্ক নেবেন না যেখানে আপনি দেউলিয়া হয়ে যান, এমন রিস্ক নেন যেখানে ক্ষতি হলেও আপনার খুব বেশি ক্ষতি হবে না। আচ্ছা, নাম্বার 11 অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা বলতে গেলে একটা লাইফ লেসন, সেটা হচ্ছে ডোন্ট শেয়ার ইউর হ্যাপিনেস উইথ অল। আচ্ছা, ডোন্ট শেয়ার ইউর হ্যাপিনেস উইথ অল বলতে এখানে যে জিনিসটা বোঝাচ্ছি, যে এই জিনিসটা অনেকটা আমার ভেতরেও আছে, কিংবা অনেকের ভেতরে আরও অনেক বেশি আছে। আমি দেখছি যে আমার কোনো একটা হ্যাপিনেস আছে, দেখা গেল যে আজকাল মেসেঞ্জারে নোট লেখা যায়, তাই না? মেসেঞ্জারে নোট লেখা যায়। তো ধরুন একটা মানুষের লাইফে কোনো কিছু একটা হইলো, তিনি সাথে সাথে ওই নোটে সকালবেলা একবার আলহামদুলিল্লাহ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ লিখতেছেন, পরের দিন হইলো আবার সে আলহামদুলিল্লাহ লিখতেছে একইভাবে, এবং তারপরের দিন সে একটা ওখানে ব্রেক খাইলো, তখন সে কি করবে, এরকম একটা হার্ট দিয়ে এরকম এরকম ভাঙাচোরা দিয়ে একটা নোট দিবে। তো একটা জিনিস কি, যে একটা কথা বলে সেটা হচ্ছে চোখ লাগা, চোখ লাগা, ঠিক আছে? বা যেটাকে আরো সুন্দর ভাষায় যদি বলা যায় সেটা হচ্ছে নজর লাগা। হ্যাঁ, তো নজর জিনিসটা কিন্তু খুবই খারাপ, এটা ইসলামেও এই জিনিসটা আছে। তো কথা হচ্ছে মানুষের নজর লাগা যাতে না লাগে এমন কিছু না করাই ভালো। আপনি হ্যাপি আছেন, আপনি ভালো আছেন, সেটা 100% কখনো শেয়ার করতে যায় না। মানুষের নজর জিনিসটা কিন্তু খুব খারাপ। আপনার ওই 100% হ্যাপিনেসটা কীভাবে -100-এ নিয়ে আসতে হয় সেটা কিন্তু আপনার আশেপাশের মানুষ খুব ভালো মতোই জানে, ঠিক আছে? হ্যাঁ, আপনি শেয়ার করতে পারেন, আপনার খুব কাছের 2জন ফ্রেন্ড থাকতে পারে যারা কিনা নামাজে আপনার জন্য দোয়া করতে পারবে, এমন মানুষের কাছে। আপনি মানুষের কাছে দোয়া চান না, তো এমন 2জন মানুষের কাছে করেন যারা আপনার জন্য আসলে দোয়া করবে। এমন কোনো মানুষের কাছে করেন না যেই মানুষটা শোনার পরে যে মুখ বাঁকাই দিবে, ঠিক আছে? তো এই কথাটা মনে রাখবেন যে ডোন্ট শেয়ার ইউর হ্যাপিনেস উইথ অল। ওকে, আমার লাস্ট যে অপশন সেটা হচ্ছে রিফ্রেশমেন্ট। লাইফে একটু রিফ্রেশমেন্ট আনা, অনেক কিছুই শিখলাম, এবার লাইফে দরকার একটু রিফ্রেশমেন্ট। সত্যি কথা বলতে একগুয়ে হয়ে থাকা কিন্তু ঠিক না। 2025 সালে আপনি একটা মাটির ব্যাংক কিনুন, সেই মাটির ব্যাংকে উপরে লিখে রাখুন ট্যুর, এবং ট্যুরের জন্য এখানে টাকা পয়সা জমান। 2025 সালে একটা হলেও আপনি দূরে কোথাও ট্যুরে যান। সত্যি কথা বলতে ঘোরাঘুরি করা, ট্যুর দেওয়া কিন্তু মানুষের লাইফে একটা রিফ্রেশমেন্ট তৈরি করে। তো আসলে এখন আমি যদি এটা যদি ক্লাস 6-এর একটা স্টুডেন্ট দেখে এবং আমি যদি তারে বলি যে তুমি ট্যুরে যাও, তো এটা কিন্তু তার জন্য পসিবল হবে না যদি সেটা ফ্যামিলি ট্যুর না হয়, ঠিক আছে? তো তার এটা শুনে লাভ নেই। আপনার বয়স অনুযায়ী আপনি দেখেন, আপনার বয়স যদি 21+ হয় এবং আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হন কিংবা কর্পোরেট লাইফ যেখানে থাকুন না কেন, চেষ্টা করুন নিজের রিফ্রেশমেন্টের জায়গাটা তুলে ধরা। রিফ্রেশমেন্টে কোনো খারাপ পর্যায়ে যাবেন না, যেটা হচ্ছে ড্রাগ পর্যায়ে, খবরদার কিন্তু এখানে যাওয়া যাবে না, এই জিনিসটা খুবই বাজে। আপনাকে রিফ্রেশমেন্টটা আমি নিয়ে আসতে বলতেছি দূরে কোথাও ঘুরতে যাইতে, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করার বিষয়ের ক্ষেত্রে। তো মূলত ছিল এই আমার 2025 সালের কিছু রেজুলেশন, যেটার আমি টাইটেলটা আমি আগেই বলেছি যে আমি ড্রিমটাকে কিভাবে রিয়েলিটিতে পরিণত করতে পারি, সেই জিনিসটা আমি আপনাদের সাথে আর কি শেয়ার করলাম, প্রায় 12টা পয়েন্ট দিয়ে। তো আমি একটা কথা আবারও বলবো যে আমি কোনো অভিজ্ঞ পার্সন নই, আমি কোনো বড় কোনো পর্যায়ে নাই, আমি নিজের একজন স্টুডেন্ট। তবে আমার মনে হলো যে এই বিষয়গুলো আসলে শেয়ার করলে নিজের জন্য সহ আরও অন্যান্য মানুষদের উপকার আসবে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনাদের জন্য খুবই ভালো লেগেছে ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।